আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের মাঝে একটা পাট শাকের রেসিপি দেখাবো। এই পাটের শাকের রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিওটি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করলাম। তো পাটের শাক অনেকে অনেকভাবে রান্না করে খায়। এভাবে যদি পাটের শাক রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো পাটের শাক রান্না করার জন্য আমার লাগবে পাটের শাক। এখানে আমি একদম ছোট কচি কচি পাটের শাকগুলো নিয়েছি, আর এই শাকগুলো দিয়ে এই রেসিপিটি আজকে তৈরি করব। তো একদম আগার অংশ এভাবে ছিঁড়ে নিয়েছি। এখানে আমি শুধু আগার যে পাতাগুলো সেগুলো নিয়েছি, আর এই পাতাগুলো এখন আমি ছোট ছোট করে নিব। তার আগে আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। তো এই যে দেখুন, এইভাবে ছোট করে কেটে নিতে হবে। আস্ত পাট শাকটা রান্না করলে শাকটা একদম দলা পেকে যাবে, রান্না করতে সমস্যা হবে, যার জন্য এভাবে ছোট করে কেটে নিতে হবে। তো এখন রান্না করতে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়েছিলাম গরম করতে, আর ওই গরম পানির মধ্যে প্রায় 1 কাপের মতো মসুরের ডাউল দিয়ে দিলাম। এখানে যে কোনো ধরনের মসুরের ডাউল দিয়ে রান্নাটা করা যায়। এখানে 8-10টা কাঁচামরিচ ছোট ছোট করে এভাবে ফালি করে দিয়েছি। একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর কয়েক কোয়া রসুন যে এভাবে ছুলে তারপরে দিয়েছি। তো এখন এগুলোকে দিয়ে আমি ডাউলটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ডাউলটাকে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের সময়ের মধ্যে ডাউলটা দেখবেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে কিছু সময় পার হয়ে আসার পর আমি একটু নেড়েচেড়ে দেব, যাতে ডাউলটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। একটু নেড়েচেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নেব। তো এই যে দেখুন, ডাউলটা কিন্তু প্রায় আমার 70% সেদ্ধ হয়ে এসেছে। এখন ডাউলটাকে একটু নেড়েচেড়ে দিব। এই অবস্থাতে আমি এখানে শাকগুলো দিয়ে নেব। তার আগে আমি এখানে কিছু লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদটা ডাউলটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে দিলে ডাউলটা ভালোভাবে ফুটে যায়। আবার প্রথমে অনেকেই দেয়, তো আমার কাছে মনে হয় ডাউলটা ফোটার পর লবণটা দিলে ডাউলটা আরও ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে 1/2 চামচের মতো হলুদ দিলাম। হলুদটা আপনারা যে যেমন খান সেইভাবে দিতে পারেন। তো এই যে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর একটু যতটা সম্ভব ঘুটে নিলাম। ঘুটে না নিলেও সমস্যা নেই, যেহেতু আরও অনেক সময় জাল হবে, যার কারণে ঘুটে না নিলেও চলে। তারপরেও আমি ডাউলটাকে এভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন আমি এখানে পাট শাকগুলো দিয়ে দিব। পাট শাকগুলো এই যে আমি প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম, এখন এগুলোকে দিয়ে দিলাম। পাট শাকগুলো দেওয়ার পর সুন্দর করে এটাকে জাল করে নিতে হবে। তার আগে নেড়ে চেড়ে দিব। পাট শাকগুলোর সঙ্গে ডাউলগুলোকে মিক্সড করে নেব। ডাউলের মধ্যে যে লবণটা আছে, এই লবণটা ডাউলের শাকের সঙ্গে মিক্সড হয়ে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, আর শাকটাও দ্রুত সফট হয়ে যাবে। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এই যে শাকটা যখন এভাবে সফট হয়ে আসে, এই সময়টাকে কি বলেন আপনারা? এটা অবশ্যই যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সময়টাকে, শাকটাকে কি বলেন আপনারা, সফট হয়ে আসাটাকে। তো আমাদেরও জেলায় একটা আঞ্চলিক ভাষা আছে যেটা আমরা বলি। তো আপনাদের কার অঞ্চলে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন দেখুন, ডাউলটা কিন্তু একদমই সফট হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে ডাউলটা যেহেতু আমি একটু মাখো মাখো টাইপের রাখবো, যার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলেও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়, তবে আমি একটু পানি দিলাম মাখো মাখো ভাব আনার জন্য। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে কিন্তু বেশি সময় ঢেকে দেব না, কারণ আমি একদম কচি পাতা আর শাকগুলো নিয়েছিলাম একদম কচি, শুধু আগার অংশের পাতাগুলো, যার কারণে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে।
আমি 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে 5 মিনিট ধরে নিলেই দেখবেন শাকটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন শাকটা কিন্তু আমার অফ ক্যামেরাতে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই শাকটাকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। তো এখন আমি কয়েকটা শুকনা মরিচ এখানে দিয়েছি 4 টা। 2টা ছিঁড়ে দিয়েছি আর 2টা আস্ত দিয়েছি। আস্ত 2টা পরিবেশনের কাজে ব্যবহার করব। আর যেটা 2টা আমি ছিঁড়ে দিয়েছি মাঝখানে, সেই 2টা শাকের মধ্যেই থাকবে। তো এখন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন মরিচগুলোকে প্রথমে সুন্দর করে ফ্রাই করে নেব। এরপরে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এখানে আপনাদের পছন্দ মতো ফোড়ন দিতে পারেন। চাইলে কেউ এখানে তেজপাতা দিতে পারেন, আবার কেউ পাঁচফোড়ন বা জিরা যেটাই খুশি দিতে পারেন। তবে আমি এখানে পাঁচফোড়ন শুধু দেব। আমি এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর পাঁচফোড়ন দেব, এছাড়া আর কিছুই দেব না। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফোড়ন দিতে পারেন। তো পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, একটু সময় নিয়ে কালারটা না আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এই যে আমার অনেকটাই কালার এসেছে অফ ক্যামেরাতে, কালারটা করে নিয়েছি জাল করে। তো এখন এটাকে নেড়েচেড়ে এখন আমি এখানে 2 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে নেব। এখানে আপনাদের পছন্দ মতো বললাম তো ফোড়ন দিয়ে নেবেন। চাইলে শুধু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়েও ফোড়ন দিতে পারেন। তো এখন পাঁচফোড়ন দেওয়ার পরে এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কি করব, এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা শাক আর ডাউলগুলো এর মধ্যে দিয়ে দিব। বিশ্বাস করেন এই পর্যায়টা এত ভালো লাগে দেখতে, আর একটা সুন্দর স্মেল বের হয়, যেটা পুরো ঘরটাকে মোমো এক করে স্মেলটার জন্য। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই ফোড়ন দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ কি জানেন? এই যে সুন্দর একটা যে ফ্লেভারটা বের হয়, স্মেলটা, সেটা কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পুরো তরকারি বা শাকের মধ্যে সুন্দর মতো এটা সেট হয়ে যায়। এর জন্যই কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। আর এই যে এখন একটু নেড়েচেড়ে দিলেই রেডি হয়ে যাবে। এখন লবণটাকে চেক করে নিচ্ছি। লবণটা চেক করে আমি এটাকে চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো। এই শাকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন নামে আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। এই যে নেমে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকটার লুক। মাশাআল্লাহ, বিশ্বাস করেন এটা খেতে অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন, যারা যারা কখনো খাননি, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার নিজের আঞ্চলিক যে রান্নাগুলো সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি।